রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর ওদিকে সূর্য তো উঠে পড়েছে। আর আজকে জানো তো দিনটা একটু লেট করে শুরু হয়েছে, মানে 6:30টার সময় না একবার ঘুম ভেঙেছিল। তারপর যেই পাশ ফিরে শুয়েছি না, তখন চোখ খুলে দেখি 7:10। তা হলেও তাড়াহুড়ো করে একটু ছাদে এসেছিলাম আমার গাছগুলোকে দেখতে, তবে বেশিক্ষণ আজকে সময় দিতে পারিনি। তারপর এই যে সোজা চলে এসেছি নিচে, কারণ সবার আগে এখন আগে কৌশিকের ব্রেকফাস্ট টিফিন সমস্ত রেডি করে দিতে হবে, ও বেরোবে। তারপর গিয়ে পরে বাদবাকি ঘরের কাজগুলো সব করবো। তো এদিকে একদিকে ডিম সিদ্ধ, একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে গতকাল রাতে একটু চাল কুমড়ো কেটে রেখেছিলাম, তো সেই চাল কুমড়োটাই রান্না করব। এই যে মাছের মাথা রয়েছে, তো এইটা দিয়েই করব। যদিও চাল কুমড়ো বা লাউ কোনোটাই কৌশিক খুব একটা খেতে ভালোবাসে না। সত্যি বলতে আমার ভালো লাগে দুপুরবেলা যদিও বা খাই, রাত্রে খেতে একদমই ভালো লাগে না, কেন আমি জানি না। তবুও গরমের মধ্যে এগুলো তো খাওয়া ভালো, তো সেই জন্য একটু আধটু তো রান্না করতেই হয়। তো সেই জন্য আর কি, যেহেতু এগুলো খেতে অতটা ভালো লাগে না, তো সেই জন্য সবসময় চেষ্টা করি একটু মাছের মাথা দিয়ে করার। এই জিনিসগুলো লাউ মানে চিংড়ি মাছ দিয়ে করলেও অনেকটা ভালো হয়, কিন্তু চিংড়ি মাছ যেহেতু কৌশিক খায় না, তো সেই জন্য বাড়িতে তো দেখো চিংড়ি মাছ আমাদের মানে ঢোকেই না। কবে লাস্ট ঢুকেছিল আমিও বলতে পারবো না। তো এইদিকে হচ্ছে মাছের মাথাটা ভেজে এই যে এদিকে চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি। আসলে দেখবে লাউ চাল কুমড়ো কাটার পর না দেখতে অনেকটা একই রকম লাগে। আর এই বছর তো চাল কুমড়োই ফার্স্ট বাড়িতে এসেছে, তো তারপর থেকে এখনও আসেনি, কারণ কৌশিক সেদিনকে খেতে একদমই পছন্দ করিনি। এই পুরোটা যা দেখছো ওকে একটু টিফিনে দিয়েছিলাম, বাদবাকিটা আমাকে আর বাপিকেই খেতে হয়েছে। তো রান্না শেষে ওপর থেকে একটুখানি মিষ্টিও দিয়ে দিয়েছিলাম, খেতে ভালোই হয়েছিল। তবে খুব যে ভালো হয়েছিল সেটাও বলবো না আর কি, যেহেতু খেতে ভালো লাগে না তাই যেভাবেই রান্না করো না কেন খেতে ইচ্ছা করে না। আর এদিকে এখন ঝটাপট করে রুটিগুলো করে নিচ্ছি। আগে ও রুটি কটা করে ওকে ছেড়ে দিয়েছি, তারপর বাদবাকি সমস্ত রুটিগুলো করেছিলাম। তো এইদিকে এই যে কৌশিক বেরিয়ে গেল, আর এদিকে আমি চলে এসেছি হচ্ছে আমার একটু ব্রেকফাস্ট বানাতে। কোনো দিন দেখবে না এত সকালবেলা তাড়াতাড়ি আমি খাই, কিন্তু আজকে খুব খেতে ইচ্ছা করছিল, কারণ কালকে আর কি সন্ধ্যেবেলা দেখে ফেসবুকে দেখছিলাম এরকম একটা বেশ সুন্দর গোবিন্দভোগ চালের একদম পাতলা পাতলা খিচুড়ি। সেই যখন থেকে দেখেছি তখন থেকে খাওয়ার ইচ্ছা, যতই গরম হোক যাই হোক এটা আমাকে খেতেই হবে। তো চটজলদি খিচুড়িটা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি আগারোর মাল্টিকুক কেটেল। এই কেটেলটার মধ্যে তোমরা তো জানোই সমস্ত রান্না কম বেশি খুব ভালোভাবে হয়ে যায়। আর খিচুড়ি রান্না করতে গেলে কড়াই দেখবে করতে গেলে কড়ার চারিধারে আটকে একাকার কাণ্ড হয়ে যায়, তারপরে ধরো একটা লিড পরিষ্কার করার ব্যাপার থাকে। কিন্তু মাল্টিকুক কেটেলটাই চটজলদি রান্নাও হয় আর খুব একটা বাসনও নোংরা হয় না, যার জন্যে এই কেটেলটায় রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। তো এইদিকে দেখো সর্ষের তেল গরম করে একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে যে সবজিগুলো নিয়েছি আর কি ঘরে মোটামুটি যা ছিল, তো সেগুলো একটু তেলের সাথে নাড়াচাড়া করে যেই জলটা ফুটতে শুরু করে দিয়েছে, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ডাল। তো ডালটা এখন বেশ খানিকক্ষণ ভালোভাবে আগে সিদ্ধ হয়ে যাক, তারপরেই আর কি চালটা দেবো। তো এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে মিনিট 5-এর মধ্যে, দেখো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এখন ওপর থেকে এই যে চালটা দিয়ে দিলাম, আর তার সাথে এখানে একটু নাড়াচাড়া করে নিয়ে না এর মধ্যেই এক এক করে এখানে হচ্ছে মটরশুঁটি, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে একটু টমেটো দিলে কিন্তু ভীষণ সুন্দর টেস্ট আসে। তো সমস্ত কিছু দিয়ে আজকে খিচুড়িটা খেতে এত সুন্দর হয়েছিল না, প্রথমে ভাবছিলাম হয়তো অনেকটা খিচুড়ি করে ফেলেছি খেতে পারবো না, কিন্তু বিশ্বাস করো পরে খেয়ে নিতে পেরেছি, খেতে এত সুন্দর টেস্ট হয়েছিল। তো এই মাল্টিকুক কেটেলের লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে পারচেস করতে পারো। ভীষণ কাজের একটা জিনিস, স্পেশালি যাদের ধরো বাড়িতে ছোট বাচ্চা আছে বা কেউ যদি ধরো হোস্টেলে থাকো বা বাইরে থাকো, সেক্ষেত্রে এরকম একটা জিনিস কিন্তু ভীষণ কাজে, যখন যেটা ইচ্ছা রান্না করে খাওয়া যাবে। একদমই বেশি ঝামেলা নেই যে অতিরিক্ত বাসনপত্র মাজতে হবে, দেখছো তো একটা পটের মধ্যেই সমস্ত কিছু হয়ে যাচ্ছে। তো এখানে আমার খিচুড়িটা একদম হয়ে গেছে, ওপর থেকে একটুখানি গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম, মানে যা সুন্দর গন্ধ বেরোচ্ছিল কি বলবো, মানে এখন পেলে এখনও আমি খেতে পারবো, এত সুন্দর খেতে হয়েছিল। সমস্ত সবজি টবজি দিয়ে করা ছিল, তো খেতে ভীষণ ভালো লাগছিল। তো এইটা ছিল হচ্ছে আজকে আমার সকালের ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়িই করে নিয়েছি, তাড়াতাড়ি বলতে ধরো ওই 9:30 মতো বাজে।
তখনই করে নিয়েছি। এখনও কিন্তু ওপরের কোনো কাজ হয়নি। তো এই দেখলাম রান্নাঘরের কাজ যতটা মিটিয়ে রাখা যায় ততই মঙ্গল, কারণ গরমে যতক্ষণ না রান্নাঘরের কাজ শেষ হবে না ততক্ষণ মনেই হয় না যে কাজ শেষ হয়েছে। ওই রান্নাঘরে গরমের মধ্যে ঢুকতেই হবে। আর তারপর যদি জানলা বন্ধ করে চিমনি চালিয়ে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই, মনে হবে মাথার ওপর কেউ মনে হয় এক বালতি জল ঢেলে দিয়েছে, এত পরিমাণ ঘাম হয়। তো এদিকে একটু মুসুরির ডালও বসিয়েছিলাম সেদ্ধ করতে, তো সেটাও সেদ্ধ হয়ে গেছে। আর এর মাঝখানে জানো কারেন্টও চলে গেছিলো, ভাবো কী অবস্থা রান্নাঘরটার মধ্যে আমার হচ্ছিলো। তবে বেশিক্ষণ লোডশেডিং ছিল না, 10 মিনিটের মধ্যে আবার চলেও এসছে। আর এদিকে আমার ডালও রেডি হয়ে গেছে। তো দেখলাম অনেকটা কাজই যতক্ষণ এগিয়ে ফেলেছি, তাহলে বেশ কিছু জিনিসপত্র হচ্ছে কন্টেনারগুলো খালি হয়ে এসেছিলো, তো সেগুলোকে একটুখানি ফিল করে নিই। দেখবে সমস্ত কৌটো যদি রান্নাঘরে এরকম ভরা থাকে না, দেখতে খুব ভালো লাগে। আর জিনিস যতক্ষণ ঘরে আনাই রয়েছে প্যাকেটে রেখে কি দরকার, যাকে যেখানে রাখা তাকে সেখানে রেখে দেওয়াই ভালো। এতে জায়গাও একটু ফাঁকা হয়, আবার কৌটোগুলোও সমস্ত ভরা থাকে, রান্নার সময় অনেকটা সুবিধাও হয়। সেই জন্য ভাবলাম আর এই ছোট্ট কাজটা করে নিয়ে তারপরে গিয়ে হচ্ছে ওপরের কাজে হাত দিই। তো এই কাজটা হয়ে গেলে না সেরকম কোনো কাজ বাকি নেই, পরে এসে একটু মাছ রান্না করবো, তাহলেই কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ আমার শেষ। মানে সকালবেলা থেকে যদি একটু তাড়াতাড়ি করে যদি রান্নাঘরের কাজটা শেষ করে ফেলা যায় না, দেখবে বাকি কাজ করতে কিন্তু আর অতটা কষ্ট হয় না। রান্নাঘরে স্পেশালি বলতে পারো গরমের মধ্যে রান্নাঘরের কাজটা যেন একটা বিশাল বড় কাজ মনে হয়, মানে আমার কাছে তো মনেই হয়। তো যতক্ষণ না রান্নাঘরের কাজগুলো শেষ করতে না পারি ততক্ষণ যেন একটা মনে হয় যেন মাথার ওপর একটা বড় কাজ রয়েছে, কখন শেষ করব কখন শেষ করব। তো ওদিকে হচ্ছে মুগ ডাল, মুসুরির ডাল, একটু চাল ভাজা, তো এইসবই মোটামুটি ঢেলে নিয়েছি। আর এদিকে এই যে যেটা আমার বলতে পারো ফোড়নের কন্টেনার, এখানে সমস্ত ফোড়নগুলো থাকে, এটাও জানো তো আমার খুব কাজে লাগে। একটা কোটো হাতে নিলেই সমস্ত ফোড়নগুলো একসাথে পেয়ে যায়, রান্নার ক্ষেত্রে না অনেকটা সুবিধা হয়। তো সেগুলো সব ঢেলে নিয়েছি। আর এখানে শুধু একটুখানি ধনে গুঁড়োটাই ঢালা বাকি আছে, ব্যাস। বেশি জিনিস জানো তো ঢালা ছিল না, অল্প কিছু জিনিসই ছিল, তবে ওই ঢালবো করে ঢালা হচ্ছিল না। তো সকালবেলা কি মন হলো ঝটপট সবগুলো করে নিয়েছি। তো এইখানে চলো রান্নাঘরের কাজ শেষ, এবার ওপরে যাই। ওপরের এখনও কিচ্ছু হয়নি ঠিকঠাক করে, সকাল থেকে জানলা অবধি খোলা হয়নি। কৌশিক একটা জানলা খুলেছিল, বাট বাদ বাকি জানলা খোলা বলো বিছানা তোলা বলো কিছুই হয়নি। আর যেহেতু দেরি করে ওপরে এসেছি, এখন প্রায় 9:30 মতো বাজতে গেল। তো এখন ঝটাপট ওপরের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিচে গিয়ে আবার মাছটা রান্না করতে হবে। তো ওপরটা এখন মানে রৌদ্র উঠে গেছে, তো যে পরিমাণ গরম লাগছে না, সবার আগে জানলাগুলো না খুললে যেন কোনো কাজই করতে ইচ্ছা করবে না, ওপরটা এতটা গুমোট হয়ে রয়েছে। তো ঘরে চলে এসেছি, আর দেখো মাথায় কিন্তু এখন খোপা করা। রান্নাঘরে বললাম না মাঝখানে কারেন্ট চলে গেছিলো, এত গরম লাগছিলো, চুলটাকে না ওপরে তোলে উপায় নেই। আর জানো তো ঘাম বসে বসে আমার না ইদানিং এই গরমকালে মানে এই বিভৎস গরমের কয়েকটা দিন কিন্তু হেয়ার ফল একটু হলেও বেশি হচ্ছে, যেহেতু আমার মাথা খুব ঘামে। তো ওপরে আসলে না যতক্ষণ চেষ্টা করি চুলটাকে একটুখানি ছেড়ে রাখার, তাহলে না মাথায় একটুখানি হাওয়া যায়, তো অতটার মাথার তালুটা ঘামে না, তখন কিন্তু চুল পড়াটা একটু হলেও কম হয়। তো এখানে আগে স্কিন কেয়ারটা করে নিচ্ছি। আর এত গরম লাগছে জানো তো, স্কিন কেয়ার থাকছেও না, খানিকক্ষণ বাদেই সমস্ত ক্রিম ঘামের সাথে বেরিয়ে যাচ্ছে। তাহলেও একটা মন শান্তি, না স্কিন কেয়ারটা করেছি। দিয়ে দেখেছো বাইরে কী পরিমাণ রোদ উঠে গেছে। তো ওপরে এসে জাস্ট স্কিন কেয়ারটা কমপ্লিট করলাম, এত গরম ভাবছি এই জানলাটা খুলবো কি না, কিন্তু না খুললেও না কেমন যেন গুমোট হয়ে রয়েছে। তো যতটা সম্ভব যার জন্য সকালবেলা থেকে তাড়াতাড়ি একদম ফুল স্পিডে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি, কারণ 12টা বেজে গেলে না এত গরম পড়ে যাচ্ছে, তখন কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে। আর সত্যি বলতে এই গরম পড়াতে আমার একটা জিনিস খুব কষ্ট হচ্ছে, সেটা হচ্ছে স্নান করে পুজো দেয়া। মানে পুজো দিতে কষ্ট হচ্ছে না, কিন্তু ওই টাইমটা ওই যে ফ্যানটা অফ করা থাকছে। আর আমার এটা সবার হয় কিনা জানি না, আমার তো হয়, মানে স্নান করার পর যেন আমি বেশি পরিমাণ ঘামতে শুরু করি, তো যার জন্যে প্রচণ্ড কষ্ট হচ্ছে ওই টাইমটা। তো সমস্ত কিছু কাজ আগে তাড়াতাড়ি সেরে নেই, কারণ গরমের মধ্যে বেশি লেট করা একদমই ভালো না। একদম ফুল দমে যদি কাজ করে নেওয়া যায় পরে কিন্তু নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায়, আর সত্যি কথা বলতে একটু রেস্টও নেওয়া যায়। তো চলো, বাজে হচ্ছে 9:10, আজকে তো ওপরেও এসেছি একটু দেরি করে। তো কাজগুলো সমস্ত সারি, দেখো অলরেডি দেখো ঘামতে শুরু করে দিয়েছি, মানে এত পরিমাণ ঘামছি না কিছু বলার নেই। যতই দেখবে আমাদের হাউসওয়াইফদের কাজগুলো ঘরের মধ্যে হয়, কিন্তু সারাদিনে টুকটুক করে কাজ করতে করতে কখন যে দিনটা ফুরিয়ে যায় আমরা কিন্তু কেউ টের পাই না। আর যেহেতু ঘরের কাজ, তাই অনেকে তো এগুলোকে কাজ বলেই মনে করে না, কিন্তু সকাল থেকে দুপুর অবধি কখন যে সময়টা এদিক সেদিক করতে করতে চলে যায় সেটা ধরতেই পারা যায় না। এ কাজ সে কাজ করতে করতে সংসারটাকে গুছিয়ে রাখতে রাখতে কিন্তু অনেকটাই সময় চলে যায়। আর গোছানো সংসারে যেরকম পজিটিভিটি থাকে, সেরকম দেখবে একটা নিজের মধ্যেও ভালো লাগা কাজ করে, যে না সারাদিনে
খাটনির পর আমার সমস্ত দিক একদম পরিপাটি আছে। তারপর একটুখানি বসলেও যেন অনেকটা শান্তি লাগে। আর তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখলে সেই ঘরে তো মা লক্ষ্মীর বাস থাকবেই। তো এই সমস্ত কথা কিন্তু আমাদের দেখবে প্রত্যেকটা গৃহবধূরই, মানে গৃহবধূ না, প্রত্যেকটা ঘরের যারা আমরা বউ আছি প্রত্যেকেরই কিন্তু মাথায় থাকে। তাই সবাই আমরা চেষ্টা করি নিজের সাধ্যমতো যতটা সম্ভব সমস্ত কিছু গুছিয়ে করার। তো এখানে হচ্ছে বেশ কিছু জামা কাপড় ছিল, দেখো পুরো একদম মনে হচ্ছে যেন মানে পাহাড়ে ধস নামবে এরকম অবস্থা। আর এই ভেতরে যে কত জামা কাপড় কিচ্ছু মানে ঠিকঠাক টাইমে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো জামা কাপড়গুলো এখন আগে গুছিয়ে নেব, তারপর আবার বাদবাকি যে ডাস্টিংয়ের কাজগুলো আছে সেগুলোকেও সমস্ত এক এক করে সারতে হবে। কারণ এখন তো যখন তখন একটুখানি ঝোড়ো হাওয়া বলো ঝড় বলো সব হয়, ওই যতই হোক ধুলো তো কখনো আটকানো যায় না। তাই এদিক ওদিক কিন্তু বেশ ভালো ধুলো সবসময়ই কম বেশি জমে রয়েছে। তাই যখনই একটু ভালো দেখে বলতে পারো একটু ফাঁকা হাতে সময় পাই না, তখনই যেভাবে হোক কাজগুলোকে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। তো চলো এদিকে কাজ করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে স্মিতাস লাইফস্টাইল স্টোরি থেকে দিদিভাই লিখেছো, আমি তোমার নতুন ভিউয়ার, খুব ভালো লাগছে তোমার ভিডিওগুলো দেখতে, খুব ভালো লাগছে, আমি নয়ডাতে থাকি বোন। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। আর নিবারণ মাহান্ত আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো ভিডিও, নিজের শরীরের দিকে খেয়াল রেখে তারপর ভিডিও দিও। হ্যাঁ গো, সে তো অবশ্যই। কি বলো তো, আরও যে মানে এত গরম পড়ে গেছে না, এই শরীর খারাপের মধ্যে গরমের মধ্যে কাজ করতে গেলে আরও কষ্ট হচ্ছে। তবে দেখো, শরীর খারাপ বলে তো বসে থাকলে হবে না, নিজের কাজে তো ফোকাস করতেই হবে। সংসারের কাজগুলো যেমন আমাকে করতে হবে, তেমন এই যে আমার একটা ছোট্ট চ্যানেল আছে সেটাকেও আমাকে একটু একটু করে বড় করতে হবে। তাই হাল কিন্তু কখনোই ছাড়লে হবে না। তাই যখন যেরকম পাচ্ছি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর কমেন্ট করেছো পৌলমী ব্যানার্জি দিদিভাই, আর সম্বল শেখ আইটি থেকে দিদিভাই কমেন্ট করেছো, আপকা গার্ডেন কা ফ্লাওয়ার বহুত আচ্ছা है, থ্যাংক ইউ। আর ঘরকন্যা হিসেল থেকে দিদিভাই কমেন্ট করেছো, তোমার কাজগুলো দেখতে খুব ভালো লাগে, তুমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করো। দিদিভাই এই রিকোয়েস্টটা আপাতত এই গরমের মধ্যে আমি রাখতে পারছি না, কারণ বুঝতেই তো পারছো একার সংসার, সারাদিন গরমে ঘেমে ঘেমে কাজ করতে করতে না সন্ধেবেলায় গিয়ে না বড্ড টায়ার্ড লাগে। সেই টাইমটা যদি একটুখানি মানে নিজের মতো না কাটাই না, পরের দিনে আবার কাজের এনার্জিটা পাবো না। তো গরমের কয়েকটা দিন কিছু করার নেই গো দিদিভাই, একটু আমাকে ক্ষমা করো, আমি একদিন অন্তরই ভিডিও দেবো। ডেলি আপাতত এই মুহূর্তে দিয়ে আমার পক্ষে অসম্ভব, এই ঘেমে ঘেমে কাজ করতে করতে না বড্ড টায়ার্ড লাগে। আর কমেন্ট করেছো নন্দিনীর সব তো কথা আইটি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছো, রান্না করতে করতে তোমার ভিডিও দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদি। আর লোপামুদ্রা দিদি লিখেছো, ট্যাংরা মাছের ঝোলটা দেখতেও দারুণ লাগছিলো, আর ফুচকা তো মনেই হচ্ছিলো পেলেই খাই। হ্যাঁ গো দিদিভাই, ফুচকার প্রতি দেখবে আমাদের প্রত্যেকেরই, বিশেষ করে মেয়েদের একটা এমন দুর্বলতা থাকে, সে যেরকমই ফুচকা হোক না কেন দুটো মুখে গেলেই কিন্তু, মানে স্পেশালি টক জল সহকারে যদি দুটো মুখে যায়, এমনিই দেখবে সব ফুচকায় কিন্তু কম বেশি ভালো লাগে। আমার তো মানে ফুচকা পেলে আমি কিছু চাই না, এইরকম আমার অবস্থা। মাঝে মধ্যে তো কৌশিক আর মা দুজনা মিলে বকা দেয় যে এত ফুচকা খাস না, পেটে ব্যথা করবে গরমের মধ্যে। কিন্তু ওরা এটা বুঝতে পারে না যে ফুচকা দেখলে আমার লোভ সামলানো বড্ড কঠিন। আর কার্লি টেলস থেকে দিদিভাই লিখেছো, ঘরের কাজ করতে করতে নিজেকে হাইড্রেট রাখতে ভুলো না। হ্যাঁ গো, আমি চেষ্টা করছি, যার জন্য সবসময় সাথে একটা করে বোতল রাখছি, যে একটু মনে পড়লেই জল খাবো, নাহলে না আমার জানো তো জল খাওয়া খুব কম হয়। আর এক্ষুনি যে নেল পালিশটা দেখলে না, জানো তো এই কালারটা নতুন কিনে এনেছি, প্রায় ধরো দিন 10 হয়ে গেছে, এখনও আমি পরে উঠতে পারিনি, জানি না কবে পরে উঠতে পারবো। বাট কালারটা জানো তো দোকানে একটুখানি হাতে দিয়ে এত পছন্দ হয়েছে, মানে না নিয়ে থাকতে পারিনি। আর শিল্পী নন্দী দিদিভাই লিখেছে, এত সুন্দর এত পরিপাটি গুছিয়ে কাজ, তোমার খুব ভালো লাগে, আমিও শিখি তোমার থেকে, এখনও তোমার মতো কাজ করতে পারি না, কিন্তু চেষ্টা করি, আস্তে আস্তে শিখে যাবো। হ্যাঁ গো দিদিভাই, চেষ্টার কোনো বিকল্প নেই, ওই পারছি না বলে কোনো কথা নেই। হ্যাঁ হয়তো কেউ একদিনে শিখে যায়, কারোর হয়তো 10 দিন লাগে। দেখো তোমাদেরকে তো মিথ্যা কথা বলবো না, আমার নিজেরই এত গুছিয়ে কাজ করতে, সমস্ত কিছু টাইমে ম্যানেজ করা বলো, সমস্ত কিছু এক হাতে সামলানো, এটা শিখতে আমারই বছর 3 সময় লেগে গেছে। তো 3 বছর সময়টা খুব একটা কম সময় না, যথেষ্ট বেশি সময়। কিন্তু ওই যে বললাম না, সবার তো সময় মানে সেম লাগে না, তাই চেষ্টা করে যাও, ঠিক হয়ে যাবে। আর ঐন্দ্রিলা ব্লগস থেকে দিদিভাই লিখেছো, ভালো লাগলো আর নিজের খেয়াল রাখবো। হ্যাঁ গো দিদিভাই, অবশ্যই রাখবো। আর বৈশালীনাথ দিদিভাই লিখেছো, নাইস ভিডিও, গেট ওয়েল সুন। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই পাশে থেকো। আর কমেন্ট করেছো সুচরিতা মণ্ডল দিদিভাই, কেয়াশা দিদিভাই, সিম্পল লাইফস্টাইল ঋতুশ্রী থেকে দিদিভাই। আর কমেন্ট করেছো সম্পিতা পাল দিদিভাই, নেহা পারভিন, জয়শ্রী বিশ্বাস দিদিভাই,
জ্যোতিকা দাস দিদিভাই। তো দিদিভাই লিখেছো যে আমার ঠাকুর ঘরে যে অনুকূল ঠাকুরের ছবি, আমি দীক্ষিত কিনা। না গো, এখনও আমার দীক্ষা নেওয়া হয়নি। আমার শাশুড়ি মা দীক্ষিত ছিলেন, তো সেই মতোই ঠাকুরের ছবিটা ওখানে আছে। তো এখন ওইভাবে তো আর তুলে দেওয়া যায় না, তো আমি এমনি ঠাকুরকে জল মিষ্টি দেই। তবে ভবিষ্যতে দীক্ষা নিতে হবে, কারণ দীক্ষা না নিলে বলে নাকি হাতের জল শুদ্ধ হয় না। যেহেতু আমার বাড়িতে গোপাল রয়েছে, রাধা মাধব রয়েছে, তো দীক্ষা তো নিতেই হবে। তো এখন দেখছি কবে কী করা যায়, তবে দীক্ষা নিতেই হবে আমাদেরকে। আর মানুষ মেলোডি থেকে বোন কমেন্ট করেছো, কোথায় এঁঠো কিসের এঁঠো। এটা শুনে আমার হাসি যে কী পেলো বাপরে। আমার বর তো বলে আমার বর তো মাছ ভাজা ডিমের ভুজিয়া সবই এনে বিছানায় রেখে খায়। যদি বলি তুমি এখানে কেন বিছানায় রেখেছো, বলে নাকি এরকম মানুষ কোনো দিন দেখিনি। আসলে কি বলো তো, এই জিনিসটা না এমন, এঁঠো জিনিসটা তো চোখে দেখা যায় না, কিন্তু দেখবে ওই মার কাছ থেকে শুনতে শুনতে একটা এঁঠো কাটার ব্যাপারে দেখবে একটা বাজ বিচার কিন্তু আমাদের চলে আসে। তবে তুমি যেটা বললে না তোমার বার বিছানায় রেখে খাই, এইটা কিন্তু কৌশিক একদম করে না। ওই রান্নাঘরে জিনিসপত্র ছোঁয়াছুঁয়ি করে দেবে, কিন্তু বিছানায় বসে খাওয়াও একদমই পছন্দ করে না। কখনো যদি মনে করি ধরো স্পেশাল কিছু সন্ধ্যের টিফিন বিছানায় বসে খাবো, অসম্ভব ব্যাপার। আমাকে যতই হোক নিচে খেয়ে আসতে হবে, আর না হলে যদি একান্তই ওপরে খেতে হয় আমাকে মেঝেই বসে খেতে হবে। তো এই রকম অবস্থা। মানে ধরো যদি সামান্য চুরমুড়ো আনা হয়, সেটা তো একদম নিরামিষ, সেটাও যদি আমি খাটে বসে খাই, আগে তো আমাকে বলবে খাট থেকে নামা। যদিও আমি একান্তই খাই, রীতিমতো ঝগড়াঝাটি করে বসে বসে খাই, কারণ দেখবো অনেক সময় ইচ্ছা করে বেশ খাটে রিল্যাক্সে বসে টিভি দেখতে দেখতে কোনো পছন্দের জিনিস খাওয়া, সেটা কিন্তু ভীষণ ভালো লাগে, বাট সেটা আর আমার হয়ে ওঠে না। তো আর কমেন্ট করেছিলে দ্য স্যান্ড স্টোরি থেকে বোন। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকো প্রতিটা মুহূর্তে। এখন তো আগের মতো অতটা ডেলি দিতে পারছি না, তবে চেষ্টা করছি গো ডেলি দেওয়ার। তো এইদিকে আমার গাছ, মানে জলের মধ্যে যে মানি প্ল্যান্টের গাছগুলো ছিল সেগুলোকেও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন বেসিনটাও ক্লিন করছি। জানো তো বেসিনটা সেভাবে কিন্তু মানে আমাদের মুখ হাত পা ধোয়ার জন্যে আর কি নোংরা হয় সেটা না, আমার বেসিনটা মানে স্পেশালি এই বেসিনটা নোংরা হয় কিন্তু এই গাছপত্র ধোয়ার জন্যে। আর মাটি তো ওই যতই ধুই একটা, যতক্ষণে এইভাবে আর কি স্ক্রাবার দিয়ে ঘষে পরিষ্কার করবো না, একটা কিন্তু মাটির কাদা কাদা ভাব থেকেই যায়। তো প্রত্যেক দিন তো আর করা সম্ভব হয় না, ওই যখন দেখি খুব কাদা হয়ে গেছে তখন আবার করে ফেলতে হয়। আর এইদিকে এই যে মাত্র ওয়াশিং মেশিনটা ভরা স্টার্ট হলো, এখনও গোটা সপ্তাহটা বাকি আছে। আজকে তো সবে মঙ্গলবার, তো গোটা সপ্তাহ এখনও বাকি আছে, তো আস্তে আস্তে ওটাও ভরে যাবে আবার সেই রবিবারের কাছাকাছি। আর জানো তো এই গরম পড়ার পর সব থেকে কষ্ট হয় হচ্ছে ঘরটাকে ঝাঁট দিতে। মনে হয় কতক্ষণে ঘরটা ঝাঁট দেওয়া কমপ্লিট করে ফ্যানটাকে চালাবো। উফ, ঘর ঝাঁট দিতে এত কষ্ট হয়। তারপর যেদিনকে ডাস্টিং করি সেদিনকে তো কথাই নেই, কুচো কাঁচা ধুলো থেকে শুরু করে অল্প বিস্তর বলতে পারো ঝুলো কিন্তু মাঝে মধ্যে হয়। তো সেগুলো আবার জানলা দিয়ে যে হাওয়াটা ঢোকে না, সেই হাওয়াতে আবার এদিক ওদিক দৌড়াদৌড়ি করে। তো মানে মনে হয় যতক্ষণ না ঝাঁটটা দিচ্ছি আমার যেন মানে খুব অস্বস্তি লাগে। ঝাঁটটা দেওয়া হয়ে গেলে মনে হয় না বাবা, এক রাউন্ডের কাজটা আমার শেষ হলো। তো ওপরের কাজ সমস্ত শেষ, এখন আর কিচ্ছু নেই। আর ওপরে কিন্তু তারপরে ঘরটাও মুছে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে ফোনে একদমই চার্জ ছিল না। মানে ভিডিও করতে করতে খেয়ালই নেই যে সকাল থেকে ফোনটা চার্জে বসাইনি। তো ফোনটা চার্জে বসিয়ে ঘর মুছে একেবারে হচ্ছে নিচে এসেছি। এসে এখন এই যে আজকে বানাবো হচ্ছে, আগের দিন তো দই কাতলা বানিয়েছিলাম, তবে আজকে যেহেতু রুই মাছ রয়েছে তাই আজকে রুই মাছটাই আর কি দই রুই বানাবো। তো ওখানে তো আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে মাছটা তো দেখলে শুধু নুন মাখিয়েছি, তা সত্ত্বেও দেখো যেহেতু সর্ষের তেলে একটু কড়া করে ভেজেছি, দেখে কিন্তু মনেই হচ্ছে না যে মাছে হলুদ দেওয়া নেই। কিন্তু বিশ্বাস করো মাছে আমি এতটুকু হলুদ ছোঁয়াইনি, তাতেও কিন্তু দেখো মাছগুলো বেশ সুন্দর কালার হয়ে এসছে। দিয়ে এখন হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেলে তেলের মধ্যে গোটা গরম মশলা আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা করলাম সেটা দিয়েছি, দিয়ে ওপর থেকে সামান্য মানে যতটা আর কি নুন লাগবে নুন দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আর একটুখানি আর কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে ওই মশলাটা ওখানে কষতে কষতে এখানে হচ্ছে মিক্সারের বাটির মধ্যে টক দই নিয়েছি, চিনি, কাজু বাদাম আর বেশ খানিকটা হচ্ছে সাদা তিল নিয়েছিলাম। জানো তো যেসব রান্নার ক্ষেত্রেই দেখছি কাজু বাদাম দিতে হচ্ছে, সেই সব রান্নায় না যদি একটুখানি তিল অ্যাড করা যায় না, গ্রেভিটা জানো তো দেখছি আরও বেশি সুন্দর হচ্ছে, মানে ঘনত্বটা খুব সুন্দর হচ্ছে। তো তিলের ব্যবহারটা আগে আমি খুব একটা জানতাম না, বাট রিসেন্ট ফেসবুকে একটা ভিডিওতে দেখেছিলাম, তারপর সেই রান্নাটা ইউজ করার পর মোটামুটি দেখছি মানে
বেশ অনেক রান্নাতেই দিলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর আসছে। তো সেই রকমই এই যে দই কাতলা বলো বা দই রুই, যে কোনো জিনিসে কিন্তু গ্রেভি আনতে গেলে সাদা তেলটা দেখছি ভীষণভাবে উপকার দিচ্ছে। কারণ সমস্তটা তো আর মানে অতিরিক্ত পরিমাণ তো আর কাজু বাদাম দেওয়া সম্ভব হয় না। আর সেই তুলনায় কাজু বাদামের থেকে তিলের দামটাও অনেকটা কম। তো একটু যদি তিল অ্যাড করে দেওয়া যায় না, খেতেও বেশ মানে দেখতেও এতটা সুন্দর লাগে না, মানে দেখলেই তোমার খেতে ইচ্ছা করবে, এইরকম অবস্থা। তো তারপর রান্নাঘরের কাজ সমস্ত শেষ করে ওপরে গিয়ে স্নান করে এই যে একেবারে পুজোটা দিয়ে নিয়েছি। আজকে জানো তো গাছে অনেক কটা জবা ফুল ফুটেছিল। আজকে যার জন্য ঠাকুরের চরণে দেওয়ার পরেও অনেকগুলো জবা ফুল ছিল, তো সেই জন্য এখানে সামনের দিক করে আর কি সাজিয়েও দিয়েছিলাম। এই যে আজকে জানো তো পুজো করতে বসেছি, এত ঘেমেছি না, মানে পুজো করে ওঠার পর মনে হচ্ছে না আমি পুরো স্নান করেছি আর একবার। তারপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বেশ কিছু ফল কেটে নিয়েছিলাম। জানো ফলগুলো পুরো শুকিয়ে এসেছিলো, মানে আজকে যদি না কাটতাম না আমাকে কালকে বেশ কিছু ফল ফেলেও দিতে হতো, এমন অবস্থা। তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধেবেলা। তো সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট। তো হঠাৎ দেখি বোন এসছে। তো বোন এসছে তার কারণ, ও আজকে হচ্ছে পিৎজা খাওয়ালো। তার কারণটা হচ্ছে আজকে ওদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি ছিল, তো সেই জন্য একটা বিগ সাইজ পিৎজা কিনেছে, কিনে ওদের জন্য খানিকটা রেখেছে, আর বাদ বাকিটাই যে আমার আর কৌশিকের জন্য দিয়ে গেছে। মানে সন্ধেবেলা ঠিক ছিল আজকে কিছু খাবো না, না হলে হয়তো একটু মুড়ি টুড়ি খেতে পারি, বাট তার বদলে এত সুন্দর একটা সন্ধ্যের টিফিন হয়ে গেল। আর সত্যি বলতে খেতেও ভীষণ ভালো ছিল। তো তার উপর আমি আবার একটুখানি চিজ দিয়েছিলাম, কারণ পিৎজাতে আমার চিজটা খেতে খুব ভালো লাগে, বোনের অতটা ভালো লাগে না, যার জন্য দেখো উপরে কোনো ক্যাপসিকাম বা পেঁয়াজের কোনো স্টাফিংও দেওয়া ছিল না, সমস্ত মানে ও ওর মতো করেই বানিয়ে নিয়েছিল। আর খেতেও তো ভীষণ টেস্ট ছিল। তো আজকে পিৎজাটা নিয়ে আজকে আর নিচে বসিনি, সোজা উপরে চলে এসেছিলাম। এসে গান শুনতে শুনতে আমাকে চেয়ারে বসে খেতে হয়েছে। মানে কৌশিক নেই, তাহলে ওই সবসময় বারণ করে, তো আমারও নিজে থেকে ইচ্ছা করে না। তো চলো এই ভিডিওটা এখানেই রাখছি, টাটা।